হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা কিন্তু 3 নম্বরের কিছু নোটসের সাজেশন দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখন তো এই অধ্যায় 2 থেকে বায়ুমণ্ডল অধ্যায় থেকে আরেকটি 3 নম্বরের নোটস আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো গতকাল কিন্তু আমি তোমাদের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের আমি কিন্তু তোমাদেরকে নোটস দিয়েছিলাম। তো অবশ্যই তোমরা কিন্তু একটু প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, চলো শুরু করে দিই। অধ্যায় 2 বায়ুমণ্ডল অধ্যায় থেকে দুটি, শুধু একটি নয়, আজকে কিন্তু দুটি, এই ভিডিও তোমরা দুটি কিন্তু 3 নম্বরের নোটস পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, এখন যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরবো সেটি হলো, দেখো এই যে প্রশ্নটা হলো, দেখো একটু প্রশ্নটা, এই যে জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে কেন, এই প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের সামনে এখন তুলে দেয়। এটা এটি টেক্সট থেকে নেওয়া, ঠিক আছে? খুব সুন্দর করে দেখো, টেক্সট বইটাতে তোমাদের সামনে দেওয়া আছে। তো দেখো একটুখানি নোটসটাকে ভালো করে দেখে নাও যে প্রশ্নটা হলো জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে কেন। জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে কেন। দেখো প্রথম পয়েন্ট বলছে, একের দাগে দেখো বলছে প্রথম পয়েন্ট, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে 1 নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি বায়ুমণ্ডলীয় গোলযোগ না থাকায় জেট বিমানগুলি অবাধে চলাচল করতে পারে। আচ্ছা, 2 নম্বর দেখো, এই স্তরে ধূলিকণা, বায়বীয় কণা, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় স্বচ্ছতা বজায় থাকে। আর 3 নম্বর দেখো, এই স্তর প্রবাহহীন হওয়ায় সর্বদা শান্ত অবস্থা বিরাজ করে। তাই অতি দ্রুতগামী জেট বিমানগুলি সহজেই এই স্তরের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রশ্নটা হলো জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে কেন, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা এই নোটগুলোকে একটু ভালো করে বই থেকে তুলে নাও, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। পরের 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখে নেবে একটু, উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায় কেন। প্রশ্নটা দেখে নাও, উল্কাপিণ্ড, এই যে প্রশ্নটা হলো, এই উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায় কেন। উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারের স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। দেখো প্রথম পয়েন্ট বলছে, একের দাগে মেসোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব অনেক বেশি, তাই এই স্তরের ঊর্ধ্বে কম ঘনত্বের স্তরে উল্কাপিণ্ডগুলি না পুড়ে এই স্তরে প্রবেশ করে পুড়ে ছাই হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর, এখানকার অধিক ঘনত্বযুক্ত বায়ুতে দ্রুতগামী উল্কাপিণ্ড এসে পৌঁছালে প্রচণ্ড ঘর্ষণে যে তাপের সৃষ্টি হয় তার প্রভাবে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। আর 3 নম্বরে বলছে, মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, তাই অধিক উষ্ণতাযুক্ত ঊর্ধ্বস্তর পেরিয়ে এই স্তরে উল্কাপিণ্ড এসে পৌঁছালে প্রচণ্ড ঠান্ডায় তা পুড়ে ছাই হয়ে যায়। তো এই ছিল দুখানা নোটস তোমাদের সামনে 3 নম্বরের। উল্কাপিণ্ড মেসোস্ফিয়ার স্তরে এসে পুড়ে যায় কেন, এই নোটটা, ঠিক আছে? 3 নম্বরে অবশ্যই তোমরা এখান থেকে এটা কিন্তু ভালো করে পড়বে। এটা কিন্তু 3 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এখান থেকে যে প্রশ্নটা দিয়েছি তোমাদের, জেট বিমানগুলি দেখো, জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করে কেন, ঠিক আছে? তো এই দুটো প্রশ্ন 3 নম্বরের জন্য তোমাদের তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর এই ধরনের নোটস পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।